সেখানে কয়েকজন সেনা সদস্য মারা গেল। কারণ বিডিআরের ওই ঘটনাটা ছিল একটা অস্বাভাবিক ঘটনা, এবং আগের দিন আমরা গেলাম একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এই ধরনের একটা মিউটিনি হলো, একটা ঘটনা ঘটলো। এর পিছনে কারা আছে? আমরা তো কেবল সরকার গঠন করেছি, এটা কোনোদিনই যুক্ত না যে আমরা সরকার গঠন করি এমন একটা ঘটনা ঘটাবো যে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হোক। তাহলে যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তাদের পিছনে ছিল, এবং তাদের সাথে ওই মানে 111 যারা সৃষ্টি করেছিল, যার ধারণা ছিল যে ইলেকশনটা একটা হাং পার্লামেন্ট হবে, কিন্তু দেখলো যে আওয়ামী লীগ যখন মেজরিটি নিয়ে চলে আসলো তখন সব কিছুকে নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভিতরে ছিল তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একদিন এই সত্যতাটা বের হবে। কারণ বিএনপি যে আমাদের, এদের আবার একটা ভালো একটা মিথ্যা বলার আর্ট আছে। যেমন 21 আগস্ট গ্রেনেড হামলা, খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলে বলে ফেললো যে আমি নিজেই গ্রেনেড নিয়ে নিজেই গ্রেনেড মেরেছি, এবং এটা ব্যাপক প্রচার করে ফেললো। ঠিক বিডিআরের ঘটনা যখন ঘটলো তখন তারা ওইভাবেই অপপ্রচার শুরু করলো। কিন্তু এটা কোনোদিনই কেউ মানে এই যুক্তি খুঁজে পাবে না। কিন্তু শাহরাপাকে দেখেছি সাহসে ভর করে সেখানে গিয়েছে, বিডিআরদের আর্মস সারেন্ডার করেছে, সে রাত্রেবেলা অনেক সাহস করে সেখানে যেয়ে তাদের বলছে তোমরা আর্মস সারেন্ডার করো, এটা বন্ধ করো। সেখানে সে সেটা করেছে, এবং অনেক আর্মি অফিসার তাদের পরিবার তাদেরকে সে উদ্ধার করে নিয়ে এসেছে, এবং এই উদ্ধার করে আনতে যে তার জীবনের উপরে পর্যন্ত হুমকি এসেছিল। তিনি যখন বের করে নিয়ে আসে, আমি যখন যমুনায় থাকি, আমি বললো যে নেত্রী কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে এসেছি, কারণ তার উপরে ওরা হামলা পর্যন্ত করতে গিয়েছিল। এইরকম অবস্থায় তিনি সেই দুঃসাহসিক ভূমিকা রেখেছিলেন, যেটা আমি মনে করি কোনো একটা সাধারণ মানুষ এই সাহস করতে পারতো না। শুধুমাত্র যারা ওখানে সেনা অফিসার ছিল তাদের জীবন বাঁচাতে, তাদের পরিবারকে রক্ষা করতে নিজের জীবনে এত একটা ঝুঁকি তিনি নিয়েছিলেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সততার সাথে তিনি যে কাজ করেছিলেন, যার জন্য যেখানে বিএনপির আমলে যেই বাংলা ভাই সৃষ্টি, জঙ্গিবাদ সৃষ্টি, 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলায় যে এই শোক প্রস্তাবে আছে আমাদের সিলেটের মেয়র কামরান, তার উপর হামলা, সুনামগঞ্জে আমাদের সঞ্জিত সেনের উপরে হামলা, কিবরিয়া সাহেবকে গ্রেনেড হামলা দিয়ে হত্যা করা, আর 500 টাকার বোমা হামলা, এইরকম যেখানে একটা অরাজকতা এবং জঙ্গিবাদ সন্ত্রাসীদের রাজত্ব। তারপরে আসলো 111, সেই সময়ের আর একটা অস্বাভাবিক পরিস্থিতি। ওই অবস্থার মধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করে নিয়ে আসা, মানুষের জীবনযাত্রাটাকে স্বাভাবিক করা, এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মতো একটা কঠিন সময়ে কঠিন দায়িত্ব পালন করে একটা দৃষ্টান্ত সারা রেখে গেছেন। এবং তিনি খুব নিবেদিত প্রাণ ছিলেন, তার জীবনে কোনো চাওয়া পাওয়া কিছু ছিল না। তিনি তার সব কিছু নেতা কর্মীদের জন্য বিলিয়ে দিয়েছেন, দেশের জন্য করেছেন, সারাক্ষণ দেশের জন্যই তিনি কাজ করেছেন, সেটাই তার চিন্তা ছিল। কাজে তার এই অবদান কখনো ভোলার না। সবসময় তার কথা এই জন্য মনে হয়, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আরেকজন সংসদ সদস্য ইসরাফিল আলম, এত অল্প বয়সে সে চলে যাবে বুঝতেই পারি। তার করোনা হয়েছিল, করোনা কিন্তু ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আসলে তার কিডনির সমস্যা ছিল, তার কিন্তু সে কিছু মানেনি, যখন একটু সুস্থ বাড়ি গেল তারপর চলে গেল এলাকায়। আমাদের এরকম আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী কিন্তু আমরা হারিয়েছি, কারণ এইবারে করোনার সময় তারা রিলিফ দিতে গেছে, ঘরে ঘরে রিলিফ পৌঁছে দিয়েছে, বন্যার সময় রিলিফ পৌঁছতে গেছে, এবং অনেকেই অসুস্থ হয়েছে, অনেকেই মারা গেছে। প্রচুর মানে মানুষের পাশে দাঁড়াতে যে মানুষের কাজ করতে গিয়ে কিন্তু তারা জীবন দেখেছে। ঠিক ইসরাফিলের ব্যাপারও তাই, সে ওখানে চলে গেল বাড়িতে, এবং তারপরে সে অসুস্থ হয়ে ফিরে আসলো, আর সে সুস্থ হতে পারলো না। আমি সারাক্ষণ যোগাযোগ রাখছিলাম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাকে আর বাঁচাতে পারলাম না, সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। অত্যন্ত মেধাবী ছিল, এবং আমার খুব ইচ্ছা ছিল ভবিষ্যতে সে একটা ভালো পার্লামেন্টারিয়ান হবে, এবং ভবিষ্যতে আরও ভালো পজিশনে সে যেতে পারত, কিন্তু সেই সুযোগটা আর হলো না। আমরা একজন ভালো মানে ভবিষ্যতের একটা ভালো পার্লামেন্টারিয়ানকে হারালাম, তার আত্মারও আমি মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কথা আমি সবসময় স্মরণ করি। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সেই 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের পাশে ছিলেন, 75-এ আমাদের পাশে ছিলেন,
এবং এর পরবর্তীতেও যখন 2007 আমি বন্দী, তখনও তিনি আন্তর্জাতিকভাবে আমাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন, কথা বলেছেন। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক যখন পদ্মা সেতু নিয়ে আমার উপরে দোষারোপ চাপালো, তখনও তিনি সেই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদ করেছেন এবং সব সময় তিনি বাংলাদেশের মানুষের পাশে এবং মানুষের কল্যাণে চিন্তা করতেন এবং পাশে ছিলেন। আর যখন 75 সালে আমরা ভারতে ছিলাম, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। নিজেদের নামটা আমরা ব্যবহার করতে পারতাম না, কারণ এটা ভারত সরকারের একটাই ছিল যে নিরাপত্তার কারণেই আমাদের ভিন্ন নামে থাকতে হতো। আমরা দুটি বোন একেবারে নিঃস্ব রিক্ত অবস্থা, ওখানে যখন প্রণববাবু এবং তার পরিবার আসলে একটা পারিবারিক যে একটা স্বাদ পাওয়া, কোনো আপন জনকে পাওয়া, তাদেরকেই পেয়েছিলাম পাশে সব সময়। আর সেটা আমৃত্যু ধারাবাহিকতা বজায় ছিল। কারণ তার মতো একজন জ্ঞানী, তিনি অত্যন্ত পড়াশোনা করতেন, অত্যন্ত একজন জ্ঞানী রাজনীতিবিদ। আমাদের এই উপমহাদেশে এই ধরনের একজন জ্ঞানী রাজনীতিবিদ পাওয়া খুব মুশকিল। কারণ দেখেছি আমি তাকে সবসময়, যে তার জ্ঞান, তার বুদ্ধি অসম্ভব ছিল। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রতিটি বিষয়ের উপর তার যে দক্ষতা সবসময়, সেটা আমরা দেখেছি। এবং সেই জন্য যে কোনো বিষয়ে তিনি খুব ভূমিকা রাখতে পারতেন। এবং ভারতেও আসলে তিনি কংগ্রেস করলেও সব দল কিন্তু তাকে সম্মান করে এবং সবাই তাকে দাদা বলেই ডাকেন। আজকে তার মৃত্যু এই উপমহাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা। এবং সে কিন্তু আমাদের দেশের জামাই, এটাও তো ঠিক, কারণ তিনি বিয়ে করেছিলেন নড়াইলে শুভ্র মুখার্জিকে। যে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার আত্মার শান্তি কামনা করি। মাননীয় স্পিকার, আমাদের মুক্তিযুদ্ধ আসলে প্রায় আমাদের তো স্বাধীনতার 49 বছর চলছে। মুক্তিযোদ্ধারা আস্তে 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 সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমাদের সিআর দত্ত, তিনি মুক্তিযোদ্ধা, যখনই জাতির পিতা 7ই মার্চের ভাষণ এবং 25শে মার্চ যখন গণহত্যা শুরু করে এবং যে মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, তখনই কিন্তু আমাদের সেনা অফিসার যারা ছিল তারা সাহসী ভূমিকা নেন এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেইভাবে আবু ওসমান চৌধুরী, তিনি চুয়াডাঙ্গায় তখন কর্মরত ছিলেন, তিনি চুয়াডাঙ্গা ইপিআই তখন কর্মরত ছিলেন। তিনি সাথে সাথে অস্ত্র নিয়ে, লোকজন নিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে দুইজনই চলে গেলেন। আবু ওসমান চৌধুরীও তিনি মৃত্যুবরণ করেছেন, চাঁদপুরে তার বাড়ি। আর সিআর দত্ত, তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। তাদের কথা আমরা সবসময় স্মরণ করি, যে সেই সময় যে সাহসী ভূমিকা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আজকে আমরা বিজয়ী জাতি, আর তাদেরই বড় অবদানের জন্য আজকে আমরা পেয়েছি। এছাড়াও আমাদের দলের আরও অনেকে মৃত্যুবরণ করছে। আমাদের মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মৌলভীবাজারের, তিনি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, আবার জেলায় ছিলেন, এখন জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন, তিনি মারা গেছেন। সেই সাথে আমাদের দুজন সচিবও মারা গেছে করোনা ভাইরাসের কারণে। যেমন আমাদের আইন ও সংসদ বিষয়ক যে সচিব ছিল, সাবেক সচিব জহুরুল হক দুলাল, সে মৃত্যুবরণ করেছে। আমাদের প্রতিরক্ষা সচিব, তিনি ছিলেন আমাদের প্রতিরক্ষায়, তার হচ্ছে আব্দুল আল মহসিন চৌধুরী, তিনিও মৃত্যুবরণ করেছেন। এবং আসলে এদের বয়সের যে খুব বেশি ছিল তা না, তারপরেও করোনার কারণে মারা গেছে। আমাদের মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেব, তার স্ত্রী লায়লা জুমান বানু, তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তার ছোট ভাই মুক্তিযোদ্ধা, তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। আবার তার ছোট ভাই আব্দুল হাই, তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। তার চেয়ে ছোট ভাই আব্দুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এরকম আরও বহু, আসলে এবারের তালিকায় এত নাম, এত মৃত্যুর খবর। আমি সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আর নারায়ণগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণটা ঘটলো, অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক
বিশেষজ্ঞরা সেখানে গেছে, নমুনা সংগ্রহ করছে এবং এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি সেটা অবশ্যই বের হবে। কারণ যখনই এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে আমার সাথে কিন্তু সবসময় বার্ন ইনস্টিটিউটে যে আমাদের সামন্তলা ও আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়েছে এবং প্রতি মুহূর্তে সকালে বিকেলেই তার সঙ্গে আমার মেসেজ পাঠাচ্ছে এবং রোগীদের অবস্থা জানাচ্ছে এবং একে এক অনেকজন এ পর্যন্ত মারা গেছে এবং বাকি যারা বেশিরভাগই তাদের মানে পোড়ার অবস্থা এত খারাপ, তারপরেও চিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের সব ধরনের চিকিৎসা আমরা ব্যবস্থা করেছি। এখন মানে আল্লাহ যদি এদের জীবনটা দিয়ে যায়, কিন্তু এটা খুবই দুঃখজনক যে নামাজ পড়া অবস্থায় মসজিদে এই ধরনের একটা বিস্ফোরণ হলো, যেখানে ওইটুকু একটা জায়গায় 6টা মানে এসি লাগানো, আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না এবং এটা কখনো আমি জানি না রাজুকে এটার থেকে পারমিশন দিয়েছে কি না, কারণ এই ধরনের পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত না, কারণ এটা সবসময় খুব মানে একটা আশঙ্কাজনক থাকে। তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে যে কিভাবে। আরেকটা বিষয় যে এখন মসজিদে সবাই দান করে, আজকাল তো মানে সকলের পয়সা আছে, এয়ার কন্ডিশন দিয়ে যাচ্ছে, সেখানে এই যে বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, বা এইসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে যে মানে অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে তার একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে। ইতিমধ্যে আমি ক্যাবিনেট সেক্রেটারিকেও বলেছি এবং আমাদের সবাইকে আমার নির্দেশ গেছে, আমি বিদ্যুৎ এবং আমাদের গ্যাস সব সংশ্লিষ্ট প্রত্যেকটা আমি নির্দেশ দিয়েছি যে কারণটা খুঁজে বের করা। আর অন্য সারা বাংলাদেশেই মসজিদগুলিতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে এই ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। কাজে দুর্ঘটনা এই ধরনেরটা ঘটে গেছে, এটা সত্যি খুব দুঃখজনক এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আর যারা এখনো মানে আহত অবস্থা আছেন তার জন্য দ্রুত আরোগ্য লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করি। মাননীয় স্পিকার, আমাদের এই শোক প্রস্তাব আসলে এত পরিচিত মানুষ, সকলের কথা বলতে গেলে আর সময় থাকবে না, তবে প্রস্তাবে যাদের নাম নিয়ে এসছেন এবং যদি নাম কিছু বাকি থাকে তাদের নামগুলি আপনার কাছে আমার মনে হয় যারা সদস্যরা আছে যদি পাঠিয়ে দেন নাম এবং তাদের জীবন বৃত্তান্ত, আমার মনে হয় সেগুলি মাননীয় স্পিকার আপনি গ্রহণ করে নিয়ে এই প্রস্তাবটা আমরা সবাই গ্রহণ করছি। এবং আবারও আমি বলবো যে মৃত্যু এটাই সত্য, আমরা জন্মেছি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথাও হবে চিরস্থির কবে হায় রে জীবন না দে। তা জন্মালে তো মরতেই হবে, এটা ঠিক, কিন্তু মৃত্যু যেন এমন না হয় যে যা সত্যি মানুষকে মানে দুঃখ আর কষ্ট দেয়। কিন্তু মৃত্যু মানেই দুঃখ কষ্ট, আমরা তো সেই শোক বয়েই চলছি। আমি তো জানি যে হারাবার বেদনার কত ভারী, কত কষ্টের, সেটা আমার থেকে আর কে জানে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ।